হ্যালো স্টুডেন্টস, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের আমি প্রথম পেজটার সিন আনসিন রাইটিং গ্রামার সমস্ত কিছু তোমাদের এখানে কষে দিচ্ছি। তো তোমরা আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে বেশ কয়েকটা পেজের অর্থাৎ 11টা থেকে 12টা পেজের গ্রামারগুলো করা আছে। আমি পরবর্তী ভিডিওতে সমস্ত গ্রামার সিন আনসিন করে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অল করে সমস্ত ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে থাকো। তো একটা অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, তো এরপরে নেক্সট ভিডিও আমি এখানে তোমাদের প্রথমের পেজটার অর্থাৎ পেজ নাম্বার 19-এর আমি সিন আনসিন রাইটিং গ্রামার সবগুলোই করে দিচ্ছি। দেখো, প্রথমে আমি সিন প্যাসেজ মানে তোমরা প্যাসেজটা মানে টানে সবই জানো, আমি শুধুমাত্র উত্তরগুলোই তোমাদের এখানে বলছি। দেখো যে প্রথমে শুধুমাত্র আমি একটু উত্তরগুলো সময়ের অভাবে বলছি, অর্থাৎ কি উত্তরটা হবে এখানে আমি তোমাদের মার্কিং করেও দিয়েছি, প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখবে। তো প্রথমে একের দাগে হবে অ্যামিউজড করতে হবে, অর্থাৎ দি গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তারপর 2 নম্বরে দেখো দি ক্যাট লিভস দি রুম হোয়েন দি ফ্যামিলি মেম্বার্স হ্যাভ, এখানে এরটা করবে গেদার রাউন্ড ফায়ার আর কি। তারপরে দি ট্রু লাইফ অফ দি ক্যাট বিগিনস, এরপরে সি এরটা করতে হবে আফটার টি টাইম। তারপর 4-এর দাগে দেখো দি ক্যাট মুভস, এখানে বিএডটা এখানে যে অপশানগুলো রয়েছে অল্টারনেটিভগুলো তার মধ্যে বিএডটা করতে হবে কোয়াইডলি। এবার 5-এর দাগে দি ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ, অবশ্যই প্যান্থার, অর্থাৎ সি এরটা করলে। এরপরে এখানে দেখো কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, অর্থাৎ এখান থেকে টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে কি বলা আছে, হোয়েন দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার, এরপর থেকে তোমরা কি লিখবে না দি ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম, তারপরে লিখবে দি ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম। তারপর 2 নম্বরে কি আছে দেখো না দি গেস্ট ইন্টেন্ডস টু, অবশ্যই এইটা করলে কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো, কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো। তারপর 3-এর দাগে দেখো দি ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি শেড। এরপরে সি এর দাগে এখানে টিএফ লিখতে হবে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথমে বলেছে 1 নম্বরে দি গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দি ক্যাট, এটা মোটেই নয়, ফলস, তোমরা জানো। তাহলে প্রথমে এফ বললে তারপরে ওখানে অংশটায় তুলে দিলে যে দি গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো। তারপরে 2 নম্বরে দেখো বলা আছে যে দি গেস্ট এইখানে দেখো দি ক্যাট হ্যাজ মেনি ফোর্স, তাহলে অবশ্যই এটা টি বলতে হবে। টি বলার পরে এই অংশটা লিখবে ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, ফো মানে হচ্ছে এনিমি। তারপরে এখানে যেরকম রয়েছে তোমাদের টেক্সটে সেরকম হুবহু তুলবে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপরে আমরা এইখানে পোয়েমের ক্ষেত্রে যাব, এই পোয়েমটা দি স্নেল থেকে নেওয়া। তো প্রথমে আমি এখানে মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো এমসিকিউগুলো আগে বলি। তাহলে দি স্নেল লিভস উইথ, এইখানে 1-এর দাগে অবশ্যই সি এরটা করবে, নান করবে। তারপর 2-এর দাগে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটা ইটস, এখানে ইমিনেন্ট মিনস অবশ্যই করতে হবে বিএডটা ইম্পেন্ডিং। তারপর 3-এর দাগে দেখো বিং ডিস্টার্ব দি স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস, অবশ্যই এটা করতে হবে উইথ মানে ডিসপ্লেজার, অর্থাৎ উইথ ডিসপ্লেজার ডিএডটা। 4-এর দাগে দি স্নেল লিডস এ লাইফ লাইক এ কিং, এটা করবে। এবারে বিয়ের দাগে অ্যান্সারগুলো, প্রথমে প্রশ্নটা কি আছে দেখো হোয়ার ডাজ দি স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, খুব সোজা, পোয়েমটার প্রথমেই অ্যান্সারটা দেওয়া রয়েছে, দেখবে তোমরা লাইনটা, আমি সেটাকে একটু প্রোজ অর্ডারে এইভাবে লিখে দিয়েছি। দি স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস লিভ fruit or wall in a way as if he grew there with his house like cell and all together, ঠিক এইভাবে উত্তরটা লিখবে যেরকম বলা, প্রয়োজনে ভিডিওটা পজ করে একটু দেখে নেবে। তারপর 2-এর দাগে দেখো বলা আছে হোয়েন ডাজ দি স্নেল হাইড ইন হিজ হাউস, তো সেই ক্ষেত্রে এরকম লিখবে ইন দি ফেস অফ অ্যাপ্রোচিং ডেঞ্জার, ইন দি ফেস অফ অ্যাপ্রোচিং ডেঞ্জার দি স্নেল হাইডস ইন হিজ হাউস লাইক সেল, ইন হিজ হাউস লাইক সেল কমা দিয়ে হিজ সেফ শেল্টার, এই অংশটা এরকমভাবে লিখবে। তারপরে দেখো এবার আমরা আনসিনে চলে যাব। তো আনসিনে তোমরা প্যাসেজটা একটু পড়ে নেবে,
আমি এখানে সময়ের অভাবে শুধুমাত্র উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, আর আনসিনটা খুব একটা জটিল নয়, শব্দগুলোর মানেগুলো তোমরা সহজে বুঝতে পারবে। তো যাই হোক, প্রথমে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আনসিনের দেখো। দি ব্যাংকস হ্যাভ বিন ইরোডেড ইন, অবশ্যই বিএডটা করতে হবে, মাল্টিপল স্ট্রেচেস। তারপর 2 দাগে এ পোর্শন অফ দি এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দি ওয়ার হাউস ফেল ইন্টু দি রিভার বিফোর, সি এর দাগে মহালয়া, এটা করবে। 3 দি রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, অবশ্যই এখানে ডিএডটা করবে, কাশীপুর। তারপর দেখো রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড ইনঅ্যাডিকুয়েট, সি এরটা করতে হবে, ইনঅ্যাডিকুয়েট। 5 দাগে দেখো দি সিভিক বডি রোড টু দি স্টেট, বিএডটা এখানে এটা করবে, ইরিগেশন ডিপার্টমেন্ট। এরপরে দেখো 6 দাগে দি হুগলি ইস এ পন্ড ওশিয়ান লেক রিভার, এখানে হুগলি নদী অর্থাৎ রিভারে টিকমার দিলে। তারপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর অ্যান্সার। তাহলে প্রথমে 1 দাগে দেখো আগে টি না এফ লিখে তারপরে সাপোর্টিং স্টেটমেন্টে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখবে। দি ব্যাংকস অফ দি হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মেনি প্লেসেস, এটা অবশ্যই টি। তাহলে এই অংশটা এরকম তোমরা তুলে নিয়ে লিখবে। কি আছে দেখো, দি ব্যাংকস অফ দি হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্টেচেস, আমার এইটুকু দিলেই হবে, তারপরে ডট ডট দিয়ে তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করেছো। তারপরে সি এর দাগে দেখো যে কি বলা আছে, 2 দাগে দি পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, এটা তো ফলস, কারণ পার্কের তো ক্ষতি হয়েছিল, তাহলে সেই জন্যই ওখানে ফলস লেখার পরে এইটা লিখবে যে এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। তারপরে আমাদের আর বাকি লেখার দরকার নেই, কারণ এইটুকুতেই সাপোর্ট করা হয়ে যাচ্ছে। তাহলে অ্যাওয়ের পরে একটু ডট ডট দিয়ে, কয়েকটা ডট দিয়ে তারপরে এই সিঙ্গেল ইনভার্টেড কমাটা শেষ করবে। এবারে 3 দেখো, 3 বলা আছে দি সিভিক বডি রোড টু দি স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, মোটেই না, ইরিগেশন ডিপার্টমেন্টে গিয়েছিল, তাহলে এটা ফলস করে দিয়ে দি সিভিক বডি রোড টু দি স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। এরকম কিছুটা লেখার পরে তোমরা ডট ডট দেওয়ার পরে এটা হচ্ছে, কারণটা হচ্ছে আমরা পুরো সেন্টেন্সটা শুরু থেকে লিখতে হচ্ছে না, এইভাবে লিখবে তোমরা। প্রয়োজনে ভিডিওটা পজ করে পুরোটাই উত্তরটা ধীরে ধীরে দেখবে। এবার সি এর দাগে দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ সিএমসি, খুবই সোজা, সিএমসি মানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে সেভাবে লিখবে দি ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, দি ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপর 2 দাগে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দি কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দি রিভার সায়েন্টিস্ট। তোমরা খেয়াল করবে এই প্রশ্নের শব্দগুলোকেই একটু সাজিয়ে নিয়ে, যে টেন্সে থাকবে সেই টেন্সে সাজিয়ে নিয়ে তারপরে উত্তরটা লেখার চেষ্টা করবে। তাহলে আমরা এইভাবে লিখি যে অ্যাকর্ডিং টু দি রিভার সায়েন্টিস্ট, অ্যাকর্ডিং টু দি river scientist, the cause of erosion is the encroachment of the banks with the accompanying destruction of the natural greenery। তাহলে এখানে দেখো আমি ম্যাক্সিমাম শব্দ কিন্তু তোমাদের এখান থেকে একদম হুবহু কোট করে লিখে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এরপরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে এটা বলছে হোয়ার ফ্রম, 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ফ্রম হ্যাজ দি প্যাসেজ বিন অ্যাডাপ্টেড। তো আমরা এইখানে দেখো প্যাসেজটা এগুলো খেয়াল করবে, নিউজ পেপার থেকে প্যাসেজগুলো নেওয়া হয় সাধারণত তোমাদের আনসিনের জন্য। সেই ক্ষেত্রে এরকম একটা অংশ থাকে, দেখবে ব্র্যাকেটের মধ্যে নিচে, প্যাসেজটা নিচে, যে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দি টেলিগ্রাফ ডেটেড 3 নভেম্বর 2023। তাহলে এইটা কি আমরা উত্তরে এইভাবে লিখে দেবো যে দি প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দি টেলিগ্রাফ ডেটেড 3 নভেম্বর 2023। এইটা দেখে এরকম লিখে দিতে পারবে, ওগুলো একটু খেয়াল করবে, না হলে হয়তো কনফিউশনে পড়ে যাবে কোথা থেকে প্যাসেজটা নেওয়া হয়েছে। প্যাসেজটার শেষে এরকম ব্র্যাকেটের মধ্যে কোনখান থেকে নেওয়া হয়েছে নিউজ পেপারে সেটা দেয়া থাকে। এরপরে দেখো
লাস্টের যে প্রশ্নটা রয়েছে এখানে, যে এখানে আমরা চলে গেলাম, হোয়াট ডিড দি ওনার অফ দি ওয়ার হাউস সে, হোয়াট ডিড দি ওনার অফ দি ওয়ার হাউস সে। এবারে 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা এইভাবে লিখবে, দি ওনার অফ দি ওয়ার হাউস সেড দ্যাট এ পোর্শন অফ দি এম্বাঙ্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়ার হাউস ফেল ইনটু দি রিভার এ ফিউ ডেজ বিফোর মহালয়া। একদম এই সমস্ত শব্দগুলো কিন্তু আমি প্যাসেজ থেকে হুবহু নিয়েছি, তোমরা সেইভাবে প্যাসেজ থেকে যতটা পারবে শব্দগুলো নিয়ে যেমনভাবে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের টেন্স অনুযায়ী সাজাবে। এরপর আমরা চলে যাব, দেখো গ্রামাটিক্যাল পোর্শনে চলে যাব, যে গ্রামারে যেগুলো আছে। দেখো প্রথমে আমরা গ্রামারে একটু দেখে নিই যে ভার্ব ফর্মগুলো রয়েছে, সেই ভার্ব ফর্মগুলো কি রয়েছে। প্রথমে দেখো বলছে 15 গ্লোবাল হেলথ লিডার্স, এরপরে এখানে উত্তরটা আমরা করব, ইনক্লুডিং করব উত্তরটা। 3 ফ্রম ইন্ডিয়া হ্যাভ ডিমান্ডেড করব, হ্যাভ ডিমান্ডেড that fossil fuel industry interests be kept out of climate negotiations. Their call has come ahead of a UN climate change conference. তাহলে সেইখানে আমরা এইটা করে দিতে পারবো যে আরবার দেখে নিচ্ছি, তোমরা উত্তরটা প্রস করে দেখে নেবে। ইনক্লুডিং, তারপরে হ্যাভ ডিমান্ডেড, তারপরে হচ্ছে হ্যাজ কাম। এরপরে দেখো আর্টিকেল পজিশনে অবশ্যই তোমরা একটু দেখে নেবে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট, তার মানে অবশ্যই দি আনএমপ্লয়মেন্ট রেট অফ দি কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে। তাহলে সেইভাবে দেখো দি করলে তারপরে অবশ্যই অফ করতে হবে, তারপরে হচ্ছে টু। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেডে দেখো বলা আছে সামওয়ান, এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। দেখো খেয়াল করো যে দি ফায়ার ইন দি অফিস ওয়াজ এক্সটিংগুইশড, চেঞ্জ দি ভয়েস। তাহলে একটা আছে প্যাসিভে, তুমি অ্যাক্টিভে করবে, তাহলে অ্যাক্টিভে দি ফায়ার ইন দি অফিস ওয়াজ এক্সটিংগুইশড, তাহলে কে আগুনটা নিভিয়েছিল সেরকমভাবে দেখো না কিছু নয়, তাহলে তোমাকে সাবজেক্টটা ধার করতে হবে। সাধারণত দি ফায়ার ব্রিগেড হয়, তো এইখানে হয়তো আগুনের যদি মাত্রা খুব সামান্যই হয় তাহলে হয়তো সাধারণভাবে কোনো পাবলিকও নিভিয়ে দিতে পারে। তো সেই অর্থে আমরা কনফার্ম নই বলেই আমরা এটা সামওয়ান সাবজেক্টটা ধার করলাম, অর্থাৎ উত্তরটা তাহলে কী করবো না, সামওয়ান এক্সটিংগুইশড দি ফায়ার ইন দি অফিস, এরকম করো, সামওয়ান এক্সটিংগুইশড দি ফায়ার ইন দি অফিস। তারপরে 2 নম্বরে বলা আছে দেখো যে দি টিচার সেড টু দি স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে খুব সোজা, দিস টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন, দি টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন, ন্যারেশন চেঞ্জ খুব ইজি এটা। তারপরে দেখো বলা আছে 3 নম্বরে দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে সবচেয়ে দীর্ঘতম নদী ভারতবর্ষে গঙ্গা, তাহলে ভারতবর্ষে আর কোনো নদী এমন নাই যা গঙ্গার মতন দীর্ঘ। তাহলে সেই ক্ষেত্রে এরকম করো, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ দি গঙ্গা। তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ দি গঙ্গা। এই যদি নো আদার অর্থাৎ নেগেটিভ সেন্সে হয় তাহলে সো অ্যাজ করবে, অ্যাস না করে। অনেকে হয়তো অ্যাস করেন, কিন্তু অ্যাস না করে এটা নেগেটিভ হলে সো অ্যাজ করবে পজিটিভের ক্ষেত্রে, আর অ্যাফার্মেটিভ হলে সেই ক্ষেত্রে অ্যাস করতে হবে। আর তোমরা জানো যেটা সবচেয়ে বেশি বা সবচেয়ে কম এরকম ব্যাপারটা থাকে তখন, অর্থাৎ অনেকগুলোর মধ্যে একটা যখন সুপারলেটিভ হয় তখন ভেরি ফিউ দিয়ে পজিটিভটা করা হয়, আর যদি সেইটাই চূড়ান্ত বা সর্বোত্তম হয় তাহলে সেই ক্ষেত্রে নো আদার দিয়ে করা হয়। এইভাবে তোমরা এরকম ডিগ্রিলি আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবে কীরকম করে করতে হবে। দুটো স্ট্রাকচার মুখস্থ করলেই প্রায় সবই করতে পারবে। এরপর দেখো আমরা ফ্রেজাল ভার্বে চলে যাব। তাহলে ফ্রেজাল ভার্বের প্রসঙ্গে একটা কথা বলি যে এইখানে আন্ডারলাইন যে ভার্বটা যে টেন্সে থাকবে
তোমাকে কিন্তু সেই টেন্সই করতে হবে, তাতে আইএনজি ফর্ম হোক বা এখানে ভার্বের প্রেজেন্ট কি পাস্ট পার্টিসিপল যে ফর্মে থাকবে তোমাকে সেই ফর্মই করতে হবে। তাহলে সেইভাবে করে নেবে। অর্থাৎ যেমন ধরো এখানে ডু নট হেড দি পুয়ার, আর এখানে যেগুলো লিস্ট থাকবে লিস্টের মধ্যে যেটা সবচেয়ে তোমার কনফার্ম বলে মনে হবে সেইটা আগে করবে, তারপরে অন্যগুলো করবে, কারণ একটা ভুল হয়ে যাওয়া মানে দুটো ভুল হয়ে যায়। তো এখানে আমরা হেড মানে অবশ্যই দেখো এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে আমি লুক ডাউন আপন করলাম। আর ইজ ইনভেস্টিগেটিং মানে এটা আইএনজি ফর্মে আছে, তার মানে তদন্ত করা, তাহলে এখানটা লুকিং ইনটু করব। আর এখানে তো রিজেম্বলস মানে অবশ্যই এটা দেখো এখানে ইয়েস বাই ইয়েস অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাও করে দেবো টেক্স আফটার। তাহলে সেইভাবে তোমরা প্রথমে লুক ডাউন আপন, তারপরে লুকিং ইনটু, তারপরে হচ্ছে টেক্স আফটার, এইভাবে তোমরা করবে, মানে যেরকম ফর্মে থাকবে সেরকম করবে। তাহলে তারপরে আমরা 6 দাগে এবারে আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো সেগুলো করব। উয়ারিং অ্যাওয়ে, ওখানে তোমরা দেখলেই বুঝতে পারবো উয়ারিং অ্যাওয়ে মানে ওখানে একটা ইরোশন বলে একটা শব্দ আছে, ইনসাফিসিয়েন্ট মানে ইনএডুকেট বলে আছে, স্টোরেজ মানে ওয়ার হাউস, আর ইনট্রুশন হচ্ছে এনক্রোচমেন্ট। তাহলে এখানে ইরোশন ক্ষয়, সেটা ইরোশন করবে উয়ারিং অ্যাওয়ে। তারপরে দেখো ইনসাফিসিয়েন্ট মানে অপ্রতুল বা যথেষ্ট নয়, তাহলে ইনএডুকেট। আর এখানে স্টোরেজ তাহলে ওয়ার হাউস করতে অবশ্যই। আর ইনট্রুশন মানে হচ্ছে অনধিকার প্রবেশ বা জোর করে দখল করা, সেখানে এনক্রোচমেন্ট অবশ্যই করে নেবে। তো যাই হোক, এবারে কিন্তু তোমাদের আমরা চলে যাব রাইটিংটাতে চলে যাচ্ছি। দেখো তো আমি এই প্রসঙ্গে বলি, এবারে 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যধিক ইম্পর্ট্যান্ট হচ্ছে অবশ্যই এই যে তোমরা 7 দাগের যে রাইটিংটা রয়েছে অর্থাৎ ফ্লো চার্ট, এই ফ্লো চার্ট কিন্তু অত্যধিক ইম্পর্ট্যান্ট, বা এই যে 8 দাগে স্টোরি রাইটিং অত্যধিক ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানে 9-এ একটা দেখো নিউজ পেপার রিপোর্ট আছে, আমি যেটুকু আমার মনে হয়েছে অভিজ্ঞতা বা অন্যান্য প্রিভিয়াস ইয়ারের যত সমস্ত মানে আমি প্রায় 10 ইয়ার্সের কোশ্চেন ফলো করে যেটা বুঝেছি, যে রাইটিংটা তোমার এবারে দেয়া হচ্ছে এই হুবহু এই রাইটিংটা কিন্তু পরের বারে পড়ার চান্সটা অনেক কম। অর্থাৎ এখানে নিউজ পেপার রিপোর্ট আছে, যেহেতু 2024-এ নিউজ পেপার রিপোর্ট পড়েছে, 2025-এর জন্য তোমরা নিউজ পেপার রিপোর্টটা মানে ফার্স্ট প্রেফারেন্সে মোটেই রাখবে না, আগে তোমাকে রাখতে হবে ফ্লো চার্ট, তারপরে হচ্ছে স্টোরি রাইটিং, তারপরে এডিটরকে লেটার বা অফিসিয়াল লেটার, এইগুলো তোমাকে আমি সাজেশন একটা দিয়েছি দেখবে, তাতে কিন্তু এগুলোকে আগে করতে বলেছি। সেই হিসাবে আমি এখানে কিন্তু তোমাদের এই 7-এর রাইটিংটা আর এইখানে এই 8-এর রাইটিংটা একদম নিখুঁত করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও এই রাইটিংগুলো কেমনভাবে করেছি। এবং এই রাইটিংটাতে দেখো অত্যধিক ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো 2025-এর জন্য অত্যধিক ইম্পর্টেন্ট। এখানে বলেছে দেখো যে স্টাডিজ দি ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। তাহলে তোমাকে একটা যেহেতু ফ্লো চার্ট অবশ্যই একটা হেডিং দিতে হবে, তাহলে এই হেডিংগুলো কী করে করবে, এই প্রশ্নটার মধ্যে হেডিং থাকে, যেমন ধরো হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, এইটাই তোমার হেডিং, তাহলে হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। আর তোমাদেরকে এই প্রসঙ্গে বলি, এই যে পয়েন্টগুলো দেয়া থাকে এই পয়েন্টগুলো কিন্তু একটাও বাদ দেওয়া চলবে না। বারবার বলছি, তুমি হয়তো তোমাকে কোথাও তুমি প্রস্তুতি নিয়ে রেখেছো বা মুখস্থ করে রেখেছো, কিন্তু সেইটা হুবহু লিখে দেবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা আগে খেয়াল করবে যে তোমার সব রাইটিংটা বা লেখাটার মধ্যে সমস্ত পয়েন্টগুলো কভার করছে কিনা, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে কভার করতেই হবে। তুমি যাই প্রস্তুতি নিয়ে থাকো, তোমার প্রশ্নে কিন্তু যেরকম পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে প্রত্যেকটাই কভার করতে হবে। তো আমি সেরকম এখানে যা পয়েন্টগুলো দেওয়া আছে সেই অনুযায়ী পয়েন্টগুলোকে কভার করে তোমাদের একটা স্যাম্পল উত্তর করে দিয়েছি, এবং আশা করা যায় এটাও তোমরা প্রস্তুতি হিসাবে অবশ্যই নিতে পারো। তো দেখো প্রথমে হেডিং দিবে হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ। দেখো আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন ছাড়া সব শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার করবে, এবং হেডিংয়ের শেষে কোনো রকমভাবে কোনো পাংচুয়েশন অর্থাৎ ফুল স্টপ, কমা ইত্যাদি কিছু দেবে না। তারপর এখানে আন্ডারলাইন করে দিলে দেখতে ভালো লাগবে। এবারে দেখো ফ্লো চার্ট মানে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হয়, দি স্কুল ম্যাগাজিন এক্সপ্লোরস দি লিটারারি ট্যালেন্টস অফ দি স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দি টিচার্স, এরকম একটা লাইন লিখবে। তারপর এই স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড ইন দি ফলোয়িং ওয়ে, খুব মানে তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে, তবে এরকম ভয় খেও না যে 100 শব্দ মানে 100টাই হতে হবে, এরকম কিছু ব্যাপার নয়, 2-4টে প্লাস মাইনাস হতেই পারে, এটা তোমার সম্ভাব্য 100, তার মানে 100 কাছাকাছি শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। এরপরে দেখো ফার্স্ট এ স্কুল ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড,
then a notice is served in the school for contributions of writings from the students as well as the teachers। এখানে দেখবে ছোট ছোট সেন্টেন্সে একদম পরিষ্কার করে লেখা রয়েছে, তোমরা সহজেই এটা প্রস্তুতি হিসাবে নিতে পারো, মুখস্থ করতে পারবে। তারপরে দেখো নেক্সট, ম্যানুস্ক্রিপ্টস অফ এসে, স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস, TRAVALOGUES, এটা VA, ইটিসি পর ফুল স্টপ হবে কিন্তু বাক্যটা শেষ হয়নি, আর কালেক্টেড ফ্রম দি স্টুডেন্টস অ্যান্ড দি স্টাফ, তারপরে এখানে বাক্যটা শেষ হলো। দেয়ার আফটার দোজ আর সর্টেড অ্যান্ড এডিটেড, এটা দোজ না করে দিস করবে, দিসই করা আছে দেখো। দেয়ার আফটার দিস আর সর্টেড অ্যান্ড এডিটেড বাই দি এডিটর। আফটার দ্যাট, এই লিঙ্কারগুলো পরে একটা করে কমা দেবে। আফটার দ্যাট দে আর সেন্ড টু দি প্রিন্টার ফর কম্পোজিং। দেন দি প্রুফ অফ দি কম্পোজড আইটেমস, আর চেকড, দেন দি প্রুফ অফ দি কম্পোজড আইটেমস আর চেকড অ্যান্ড কারেক্টেড, ফুল স্টপ দিবে। আফটার কারেকশন কমাটা দিবে, ইট ইজ সেন্ট ফর ফাইনাল প্রিন্টিং। Finally, the printed matter is bound in book forms. Now the school magazines are distributed among students, teachers and others। তাহলে এইভাবে তোমরা করবে এবং দেখো তোমরা রাইটিংটা বইটা থেকে একটু দেখে নেবে। একটা পয়েন্টও কিন্তু আমি বাদ দিইনি, তুমি এখানের পয়েন্টগুলো মোটেই বাদ দিতে পারবে না, কিন্তু এক্সট্রা পয়েন্ট হয়তো দিতে পারো, কিন্তু সেইভাবে এখানে পয়েন্টগুলোকে কভার করে লিখতে হবে। এরপরে এখানে 8-এর দাগে একটা স্টোরি আছে দেখো, এই স্টোরিটা কিন্তু তোমাকে যেরকম পয়েন্টগুলো দেওয়া রয়েছে, অনেক সময় হয়তো সব স্টোরি তোমাদের জানা নাও থাকতে পারে, কিন্তু পয়েন্টগুলোর উপর বেস করে তোমাকে একটা স্টোরি মনে মনে তৈরি করে নিতে হবে, তার একটা আউটলাইন তৈরি করে নিতে হবে। এখানে যে আউটলাইন মানে পয়েন্টগুলো দেওয়া থাকছে তার উপর বেস করে 100 শব্দের মধ্যে একটা গল্প বানিয়ে নিতে হবে। তো আমি সেইভাবেই সেরকম একটা গল্প বানিয়ে নিয়েছি দেখো, যদিও এটা খুব পরিচিত গল্প নয়। তো এখানে গল্প দিলে কিন্তু অবশ্যই একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে যে গল্পটা করে লিখেছি, তোমরা টেস্ট পেপার থেকে প্রশ্নটা দেখে নেবে পয়েন্টগুলো, আমি একটু তোমাদেরকে এখানে যেটা লিখেছি সেটা দেখাই। যে প্রথমে টাইটেল বলে কথাটা দেখলে, দি ফার্মার অ্যান্ড হিজ হর্স, মানে এটা একটা হেডিং, এই হেডিংটা বা টাইটেলটা, এই টাইটেলটা এরকম লিখে আন্ডারলাইন করবে। আর তোমাদেরকে বলেছি যে আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন প্রথমে শুরু হলে বড় হাতের করতেই হবে ক্যাপিটাল লেটারে, কিন্তু মাঝখানে আর্টিকেল প্রিপোজিশন কনজাংশনে যে শব্দগুলো আছে সেগুলো ক্যাপিটাল লেটারে হবে না, বাকি সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করবে। তারপর দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার ইন এ সার্টেন ভিলেজ, হি হ্যাড এ হর্স, খুব ছোটো ছোটো সেন্টেন্সের মধ্যে করা দেখো। হি ট্রাভেলড হিয়ার অ্যান্ড দেয়ার রাইডিং অন হিজ হর্স। ওয়ান ডে হি ওয়েন্ট টু এ লং জার্নি, JOURNEY, অন দি হর্স ব্যাক। It was a stormy night. Suddenly, the horse refused to move forward. The farmer became annoyed. He kept on whipping the horse mercilessly. The horse still refused to move. Time passed by. The farmer did not understand what to do. Soon the dawn ব্রোক, এটা ডন, DAWN কিন্তু ডাউন নয়, DAWN, ডন ব্রোক মানে শীঘ্রই ভোর হলো বা প্রত্যুষ হলো। দি ফার্মার ওয়েন্ট ফরওয়ার্ড অ্যালোন টু ফাইন্ড এ ওয়ে আউট টু কোপ উইথ দি সিচুয়েশান, এটা আউট, OUT মানে কৃষক একাকী একটু আগিয়ে গেল সামনে এই অবস্থাটা মোকাবিলা করার জন্য। টু হিজ ডিসমে, আতঙ্কিত হয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে দি মেন ব্রিজ ওভার দি রিভার হ্যাড কোলাপসড ইররিপেয়ারেবলি। এটা একটু শব্দটা বড় কিন্তু মনে রাখা সহজে, মানে অপূরণীয়ভাবে বা এটা রিপেয়ার করা যাবে না এমনভাবে ভেঙে গেছে। অর্থাৎ দি রিভার হ্যাড কোলাপসড, মানে ব্রিজ ওভার দি রিভার হ্যাড কোলাপসড ইররিপেয়ারেবল, IRREPAIRABLY, ইররিপেয়ারেবলি। He realized the whole situation. He patted his horse caringly, CARINGLY, and cried in gratitude, এবং কৃতজ্ঞতাবশত কাঁদতে লাগলো। He regretted repeatedly, REPATEDLY, for whipping the horse. The farmer went back home with his meek, gentle and faithful horse. এবারে এখানে একটা মোরাল এগুলো দিতে বলে না, কিন্তু সাধারণত যেগুলো নীতিমূলক গল্প সেগুলো কিন্তু একটা মোরাল দিলে
ভালো হয় অ্যান্সারটা বা ভালো নম্বর পাওয়া যাবে। সেই জন্য আমি এখানে একটা মরাল দিয়ে রেখেছি, দেখো, অ্যান অ্যানিম্যাল নেভার বিট্রেস ইটস মাস্টার, অ্যান অ্যানিম্যাল নেভার বিট্রেস ইটস মাস্টার। যাই হোক, তোমরা কি বারবার বলছি, এই টেস্ট পেপার নিয়ে প্রচুর ভিডিও কিন্তু এখনও বাকি আছে, আমি সব ভিডিওগুলো একে একে দিয়ে দেবো। এরপরে ভিডিওতে তোমরা সম্ভবত গ্রামারের অনেকগুলো পেজ এখন বাকি আছে, প্রত্যেকটা পেজের গ্রামারগুলো একসঙ্গে করে দেবো। আর তাছাড়া সিন আনসিন রাইটিং অনেক কিছু পেজ হবে। তোমরা একবারে পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত আবার একটা ফাইনাল সাজেশান আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অল করে রাখো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, এবং দ্রুত কিন্তু আমি আবার পরের ভিডিও আপলোড করছি। যাই হোক, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ।